গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব। আজকে আমরা এসেছি প্রাইমারি টেট 2023-এর ইভিএস যে পার্ট, সেই ইভিএস পার্টের যে আমাদের পরিবেশ ও বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী পাঠ্যপুস্তক অর্থাৎ ক্লাস 6-এর যে ইভিএস যে পরিবেশ বিজ্ঞান বই, সেই বইয়ের আমরা পুরো রিভিশন দেব। একটা ভিডিওতে পুরো রিভিশন কমপ্লিট হবে। তো অবশ্যই পূর্ববর্তী ক্লাস 3, 4, 5 তিনটে ভিডিও আপলোডেড রয়েছে, এই প্লে লিস্ট করা রয়েছে। অবশ্য যারা দেখোনি তারা দেখে নিতে পারো। তাহলে চলো এক এক করে তাহলে শুরু করি। তো দেখো, এক এক করে যদি আমরা শুরু করি, তো প্রথমেই আমাদের যে ক্লাস 6-এর যে পরিবেশ বইয়ের যে ইভিএস পার্ট, সে প্রথম আমাদের লাইন কি দেখো, তন্তু থেকে তৈরি হয় সুতো, আর সুতো থেকে তৈরি হয় কাপড়। তার মানে কি একটা কাপড় কিভাবে তৈরি হচ্ছে, তো একটা তন্তু ফাইবার, সে তন্তু থেকে কি করা হয়, সুতো তৈরি করা হয়, আর সেই সুতো দিয়ে আমরা জানি কাপড় তৈরি করা হয়। সে সুতো রেশমের সুতো বলো, সিল্ক, যাই হোক না কেন। তারপর কি বলছে, পালিশ করার জন্য যে রজন লাগে তা আমরা পাই পাইন বা শাল গাছ থেকে। তার মানে কি, যে পালিশ করার জন্য যে রজনটা লাগে, যে আঠা টাইপের যে রজন লাগে, সেই রজনটা আমরা কোথা থেকে পাই, পাইন বা শাল গাছ থেকে। গুড। তারপরে টপিক কি রয়েছে, ধান গাছের, দেখো ধান চাষের জমিতে অ্যাজোলার চাষ করা হয়। আর এই অ্যাজোলা হলো এক ধরনের পানা। এদের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যারা নাইট্রোজেন বাঁধতে বা নাইট্রোজেনকে সংবধন করতে সাহায্য করে। তো মাথায় রাখবে, ধান চাষের জমিতে অ্যাজোলার চাষ কেন করা হয়, অ্যাজোলাই থাকে এক ধরনের পানা, এমন এক ধরনের পানা অ্যাজোলা। আর এই অ্যাজোলার মধ্যে থাকে কি ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াটা নাইট্রোজেনকে বাঁধতে সাহায্য করে। তারপরে এই তিনটা জিনিস আমরা অলরেডি পরিবেশের যে ফার্স্ট ক্লাস সেখানেও আমরা আলোচনা করেছি। দেখো তিনটে জিনিস, যারা উদ্ভিদ লতা পাতা খেয়ে থাকে তাদেরকে বলা হয় তৃণভোজী, যেটাকে আমরা বলবো কি হার্বিভোরস। যারা অন্য প্রাণীদের খেয়ে থাকে তাদেরকে আমরা বলবো মাংসাশী প্রাণী। দেখতে পাচ্ছ দেখো, যারা অন্য প্রাণীদের খেয়ে থাকে তাদেরকে আমরা কি বলবো, মাংসাশী প্রাণী, কার্নিভোর্স। আর মানুষ হলো কি সর্বভোগ প্রাণী, অমনিভোর্স। তাহলে তিনটা জিনিস এখানে রয়েছে, কি কি, হার্বিভোর্স, কার্নিভোর্স আর অমনিভোর্স। যারা উদ্ভিদ লতা পাতা খেয়ে থাকে তাদেরকে আমরা বলবো তৃণভোজী, হার্বিভোর্স। যারা অন্য প্রাণীদের খেয়ে থাকে তাদের বলবো মাংসাশী প্রাণী, কার্নিভোর্স। আর মানুষ হচ্ছে কি সর্বভোগ প্রাণী, অমনিভোর্স। এটা ইম্পর্টেন্ট, অবশ্যই নোট করে নেবে। তারপরে হয়েছে কি কয়েকটি মিথজীবিতা। মিথজীবিতা কি, যে ধরো এরা একসঙ্গে অবস্থান করে একে অপরের সাহায্যে মানে মানে তাদের যে মানে কী বলছে জীবন, ঠিক আছে, আন্তঃপ্রজাতির যে সংগ্রাম, সে সংগ্রামে তাদেরকে সাহায্য করে। তো এখানে কয়েকটি মিথজীবিতার উদাহরণ দিয়েছে, দেখো কি কি, গোবক এবং গরু, সাগর কুসুম ও ক্লাউন মাছ, পিঁপড়ে এবং জাপ পোকা, গন্ডার এবং শালিক। তো এই মিথজীবিতা কয়েক ধরনের, মাথায় রাখবো কয়েকটি মিথজীবিতা উদাহরণ রয়েছে। নেক্সট, উকুন হলো পরজীবী প্রাণী। আমরা সবাই জানি যে মাথায় যে উকুন থাকে চুলে, তো সেই উকুন হলো কি পরজীবী প্রাণী, প্যারাসাইট। তো এই পরজীবী প্রাণী এরা মানুষের মাথার থেকে রক্ত খেয়ে বেঁচে থাকে। এটা কিন্তু মিথজীবী না, এটা কিন্তু তোমার পরজীবী। এরা তোমার শরীরের মধ্যে বা তোমার যে মাথার মধ্যে থেকে রক্ত খেয়ে নিজেদেরকে মানে সংগ্রামে লড়াই করছে। তো এটা হবে উকুন, পরজীবী প্রাণী। তেমনি আবার স্বর্ণলতা আবার গাছের দেহ থেকে রস শুষে নিয়ে বেঁচে থাকে। স্বর্ণলতা কি হয়, যে গাছের দেহ থেকে রসকে শুষে নেয় আর সেখান থেকে নিয়ে বেঁচে থাকে। তাহলে এগুলো হচ্ছে কি পরজীবী টাইপের। নেক্সট, সিল্ক পাওয়া যায় রেশম মদ থেকে। আমরা ভালোভাবে জানি সিল্ক পাওয়া যায় রেশম মদ থেকে। আচ্ছা, নেক্সট, সামুদ্রিক মাছের যকৃতে, অর্থাৎ সমুদ্রে যে মাছ রয়েছে সে মাছের যে লিভার, যকৃতে কী থাকে, ভিটামিন এ এবং ভিটামিন ডি, ইম্পর্টেন্ট। দইয়ে কী থাকে, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া, এটা সবাই জানো। আর এরা দুধে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। তো এই দুটো ইম্পর্টেন্ট। দইয়ে কী থাকে, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া, আর এই ব্যাকটেরিয়া কী করে, দুধে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। তারপর ইস্ট, আমরা খাবারে অনেকেই দিয়ে থাকি ইস্ট হচ্ছে কি এককোষী ছত্রাক। তো ইস্ট কি করে, দেখো ময়দায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয়, অর্থাৎ ময়দায় যে শর্করা থাকে, যে গ্লুকোজ থাকে, সেটাকে কি করে, ইস্ট ভেঙে দেয় আর তৈরি করে কার্বন ডাইঅক্সাইড আর অ্যালকোহল। আর এই ময়দা এবং আটার মিশ্রণকে ফুলে ফেঁপে উঠতে সাহায্য করে কি, কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই যে পাউরুটির কারখানাতে ইস্ট ব্যবহার করা হয়। তো ইস্ট কি, ময়দায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় আর তৈরি করে কি কার্বন ডাইঅক্সাইড আর অ্যালকোহল, CO2 অ্যান্ড অ্যালকোহল। আর এই ময়দা বা আটার মিশ্রণকে ফুলে ফেঁপে উঠতে সাহায্য করে কি, এই কার্বন ডাইঅক্সাইড। মাথায় রাখবে, ইম্পর্টেন্ট। কিছু রাসায়নিক কীটনাশকের উদাহরণ রয়েছে, যেমন একটা হচ্ছে কার্বারিল আর একটা হচ্ছে ম্যালাথিয়ন। মাথায় রাখবে, রাসায়নিক কীটনাশকের উদাহরণ কি, কার্বারিল অ্যান্ড ম্যালাথিয়ন।
নেক্সট কিছু ধাতু সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে, যেমন দেখো গ্রাফাইট। গ্রাফাইট অধাতু, অবশ্যই কার্বনের একটা রূপভেদ হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট অধাতু কিন্তু তড়িতের সুপরিবাহী। তাহলে এটা যদি প্রশ্ন করে নিল যে কার্বনের একটি রূপভেদ যেটা তড়িতের সুপরিবাহী, বা এমন একটা রূপভেদের উদাহরণ দাও যেটা অধাতুর উদাহরণ যেটা তড়িতের সুপরিবাহী, তো অ্যান্সার কী হবে? গ্রাফাইট। হিরো আবার কিন্তু অধাতু, কিন্তু হিরে তাপের সুপরিবাহী, মাথায় রাখবে। হিরে কিন্তু তাপের সুপরিবাহী, হিরে কিন্তু তড়িতের সুপরিবাহী নয়। হিরে হচ্ছে কি তাপের সুপরিবাহী। তো এই দুটো ইম্পর্টেন্ট। তারপর অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে পার্থক্য রয়েছে। কী বলছে দেখো, অক্সিজেন কোনো জিনিসকে জ্বলতে সাহায্য করে। অবশ্যই অক্সিজেন তুমি যদি কোথাও দিয়ে দাও তাহলে সে আরও জ্বলে উঠবে, কিন্তু হাইড্রোজেন নিজে জ্বলে, অন্যকে জ্বলতে সাহায্য করে না। হাইড্রোজেন কিন্তু নিজে জ্বলে যাবে, কিন্তু হাইড্রোজেন জ্বলতে সাহায্য করবে না, এটা মাথায় রাখবে। তারপর আমরা যে ফিল্টার করে থাকি, তো কী বলছে দেখো, ফিল্টার করার পর নিচে পাওয়া তরলকে আমরা বলবো কি? পরিশ্রুত। বা কোনো কিছু ফিল্টার করলে ছেঁকে নেওয়ার পর যে নিচে যে তরলটা পেয়ে থাকি সেটাকে আমরা কী বলবো? পরিশ্রুত। আর ফিল্টার কাগজের উপরে যেটা পড়ে থাকে সেটাকে আমরা কি বলি? অবশেষ। তো পরিশ্রিত আর অবশেষ মাথায় রাখবে। তারপরে দেখো শিলার গল্প যদি আমরা বলি, আগ্নেয় শিলা। তো আগ্নেয় শিলা সাধারণত 3 ধরনের: ব্যাসাল্ট, গ্রানাইট অ্যান্ড পিউমিস। ব্যাসাল্ট, গ্রানাইট অ্যান্ড পিউমিস। এবার কোনটা কী কী কাজ রয়েছে দেখো। তো 1 নম্বর, রেল লাইনের কালো যে পাথরগুলো থাকে সেগুলো হচ্ছে কি? ব্যাসাল্ট। পিউমিস হলো ঝামা পাথর। তো কী বলছে, এই পিউমিসটা কীভাবে তৈরি হয় দেখো, উত্তপ্ত ম্যাগমার উপর ফ্যানার মতো অংশ জমা হয়ে পিউমিস তৈরি হয়। এতে অনেক ছিদ্র থাকে, কিন্তু গ্রানাইটে কোনো ছিদ্র থাকে না। তাহলে এই আগ্নেয় শিলার যদি আমরা কিছু গল্প শুনি, তো আগ্নেয় শিলার 3 ধরনের কথা উল্লেখ করেছে: ব্যাসাল্ট, গ্রানাইট অ্যান্ড পিউমিস। রেল লাইনের যে কালো কালো পাথর সেগুলো হচ্ছে কি? ব্যাসাল্ট। পিউমিস হলো ঝামা পাথর। আর উত্তপ্ত ম্যাগমার উপর যে ফ্যানার মতো অংশ জমা হয়ে পিউমিস তৈরি হয়, এতে অনেক ছিদ্র থাকে। আর গ্রানাইটে কিন্তু কোনো ছিদ্র থাকে না। তাহলে 3টা ইম্পর্টেন্ট। নেক্সট আবার যদি পাললিক শিলা যাই, তো কী বলছে দেখো, পাললিক শিলা 3 ধরনের এখানে আমরা আলোচনা করছি: বেলে পাথর, শেল এবং চুনা পাথর। তো এগুলো পরিবর্তিত হয়ে কী হয়, এগুলো ইম্পর্টেন্ট। তো দেখো, চুনা পাথর পরিবর্তিত হয়ে যায় মার্বেলে, শেল পরিবর্তিত হয়ে যায় স্লেট, আর গ্রানাইট পরিবর্তিত হয়ে যায় নিস। তো এগুলো ইম্পর্টেন্ট। চুনা পাথর পরিবর্তিত হয়ে কী রূপ ধারণ করে? মার্বেল, যেটা রূপান্তরিত শিলা হয়ে যায়। শেল পরিবর্তিত হয়ে যায় স্লেটে, আর গ্রানাইট পরিবর্তিত হয়ে যায় কোথায়? নিসে। নেক্সট কিছু সংকর ধাতুর গল্প এখানে রয়েছে, দেখো এক এক করে যে আলোচনা করি। কাঁসা বা ব্রোঞ্জ তৈরি হয় তামা ও টিন দিয়ে। তাহলে কাঁসা বা ব্রোঞ্জ কী দিয়ে তৈরি হয়? তামা ও টিন, মাথায় রাখো, খুব ইম্পর্টেন্ট। আর পিতল তৈরি হয় তামা ও দস্তা দিয়ে। আমরা যে সংকেত বলি, কাঁসা তৈরি হয় কপার ও তামা ও টিন, মানে কি? Cu হচ্ছে কপার আর টিন হচ্ছে Sn। আর পিতল তৈরি হয় তামা মানে Cu, দস্তা মানে জিঙ্ক মানে কি? Zn, মাথায় রাখবে। তারপর কি রয়েছে? তারপর রয়েছে লোহার প্রধান আকরিক হেমাটাইট। লোহার প্রধান আকরিক কি? হেমাটাইট। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি? আকরিক বক্সাইট, যেটাকে আমরা বলে থাকি Al2O3, ঠিক না? Al2O3। তারপর কি রয়েছে? তারপর রয়েছে তামার প্রধান আকরিক কি? আবার কপার গ্লান্স। তো 3 ধরনের প্রধান আকরিক মাথায় রাখবে: লোহার হেমাটাইট, অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট, তামার প্রধান আকরিক কি? কপার গ্লান্স। তারপরে যদি আমরা দেখি কি রয়েছে দেখো, প্রাকৃতিক গ্যাস যে সিএনজি, কম্প্রেস ন্যাচারাল গ্যাস, তো সেই সিএনজি এর প্রধান উপাদান কি? মিথেন। সিএনজি এর প্রধান উপাদান কি? মিথেন। তারপরে এলপিজি যে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সে এলপিজির প্রধান উপাদান কি? বিউটেন। তারপরে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটা হচ্ছে অক্সানোমিটার, মাথায় রাখবে। উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? অক্সানোমিটার। তারপরে এই অক্সানোমিটার যে অ্যাকচুয়ালি কোন শব্দ থেকে এসছে দেখো, গ্রিক শব্দ অক্সিন থেকে এসছে। গ্রিক শব্দ অক্সিন থেকে এসছে, যে অক্সিন কথার অর্থ হচ্ছে টু গ্রো, অ্যান্ড মেট্রো কথার অর্থ হচ্ছে কি? টু মেজার, অর্থাৎ টু গ্রো টু মেজার, অর্থাৎ বৃদ্ধির পরিমাপ। ওকে, আচ্ছা নেক্সট চলো। যারা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে তারা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। তো আমরা এই খাদকের এই লিন্ডেম্যানের 10% সূত্র, ঠিক না, এগুলো সব কিছু আমরা ইভিএসে ফার্স্ট ক্লাসে অলরেডি করে দিয়েছি, তোমরা এটা দেখে নিতে পারো। তো লিন্ডেম্যানের 10% সূত্র একটু খালি বলে দিই, যে প্রতিটি ট্রপিক লেভেলে, মানে যে
প্রথম শ্রেণী খাদক, দ্বিতীয় শ্রেণী খাদক, ঠিক না? তো প্রত্যেকটা লেভেলে গৃহীত শক্তির 10% শক্তি ওই পুষ্টি স্তরের জীবদেহের দেহ গঠনে কাজে লাগে। তার মানে কি, যে 100 জুল যদি আমার এনার্জি থাকে, তো আমি 10 জুল এনার্জি দেহ গঠনে কাজে লাগাবো। তারপরে দেখো, অনবীকরণযোগ্য শক্তি এবং নবীকরণযোগ্য শক্তি, দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনবীকরণযোগ্য শক্তি এবং নবীকরণ। তো অনবীকরণ মানে তো বুঝতে পারছো যে যেগুলোকে তুমি নতুন করে আর তৈরি করতে পারবে না, সেগুলোকে আমরা কি বলবো, অনবীকরণযোগ্য শক্তি। যেমন কয়লা, পেট্রোলিয়াম, ডিজেল। কিন্তু যেগুলোকে তুমি আবার পুনরায় ফিরিয়ে পেয়ে যাবে, সেগুলো হবে কি নবীকরণযোগ্য শক্তি। সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি ইত্যাদি। তো এই দুটো টপিক ইম্পর্টেন্ট, অনবীকরণ আর নবীকরণ। নেক্সট টপিকে চলো, কি বলছে দেখো, বুকের মাঝে যে শক্ত হাড় থাকে তাকে বলা হয় বক্ষাস্থি বা স্টার্নাম। অর্থাৎ আমাদের বুকের মাঝে যে একটা শক্ত হাড় থাকে তাকে আমরা কি বলবো, স্টার্নাম। তারপরে পিঠের মাঝ বরাবর যে শক্ত হাড় থাকে তাকে আমরা বলবো কি, শিরদাঁড়া। তাহলে কি, যে বুকের মাঝে যে শক্ত হাড়, ঠিক না, তো সে শক্ত হাড় আমরা কি বলবো, বক্ষাস্থি। আর পিঠের মাঝ বরাবর যে শক্ত হাড় থাকে আমি তাকে বলবো কি, শিরদাঁড়া। তো বক্ষাস্থি আর শিরদাঁড়া। তারপরে শিরা এবং ধমনী, এটা খুব ইম্পর্টেন্ট। তো মাথায় রাখবে, ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত ছড়িয়ে পড়ে। অর্থাৎ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়িয়ে পড়ে ধমনীর মাধ্যমে, কিন্তু শিরার মাধ্যমে সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে এসে পড়ে। তাহলে ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত ছড়িয়ে পড়বে, আর শিরার মাধ্যমে সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে এসে পড়বে। তারপর এবার আমরা হৃৎপিণ্ডের ফাংশনটা আলোচনা করব। আমি একটা হৃৎপিণ্ডের ফাংশন থেকে ক্লাস দিয়ে দেবো তোমাদেরকে, তবে এখানে একটু দেখে নাও হৃৎপিণ্ড কী বলছে। সারা শরীর থেকে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত অবিশুদ্ধ রক্ত ডান অলিন্দে এসে পড়ে। আমরা জানি মানুষের যে হৃৎপিণ্ডর 4টে প্রকোষ্ঠ, কী? ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। তো কি বলছে দেখো, সারা শরীর থেকে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত অবিশুদ্ধ রক্ত ডান অলিন্দে এসে পড়ে। আর সেই অবিশুদ্ধ রক্ত আবার ডান অলিন্দ থেকে ত্রিপত্র কপাটিকার মাধ্যমে ডান নিলয়ে এসে পড়ে। তেমনি আবার এটা যদি আমরা আলোচনা করি, যে ডান নিলয় থেকে আবার সেই রক্ত কি হবে, ফুসফুসীয় ধমনীর সাহায্যে বিশুদ্ধ করার জন্য ফুসফুসে চলে যাবে। আর সেই থেকে আবার বিশুদ্ধ রক্ত ফুসফুস ও শিরার মধ্যে দিয়ে বাম অলিন্দে এসে পৌঁছবে। আর সেই বাম অলিন্দ থেকে দ্বিপত্র কপাটিকা হয়ে বাম নিলয়ে এসে পৌঁছবে। তো এটা একটা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাতে হবে, নাহলে তোমরা তো ক্লিয়ার বুঝতে পারবে না। তবু এটা এখনও দেখে নাও, আমি একটা ক্লাস আজকালের মধ্যে তোমাদের আপলোড করে দেবো। তারপর কি হচ্ছে দেখো, বাম নিলয় হচ্ছে সবচেয়ে বড় প্রকোষ্ঠ। মাথায় রাখবে, যে 4টে প্রকোষ্ঠ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় প্রকোষ্ঠ কি, বাম নিলয়। তো বাম নিলয় থেকে রক্ত মহাধমনীতে গিয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে। তাহলে বাম নিলয় যখন এসে পৌঁছলো, তো বাম নিলয় হচ্ছে সবচেয়ে বড় প্রকোষ্ঠ, আর সেই বাম নিলয় থেকে রক্ত কী হবে, মহাধমনী দিয়ে সারা দেহে ছড়িয়ে পড়বে। তো এটা হচ্ছে হৃৎপিণ্ডের একটা পুরো ফাংশন। ওকে, নেক্সট, অক্ষীয় কঙ্কাল, ঠিক না, দেহের ঠিক মাঝখানে থাকে, যেমন বক্ষপিঞ্জর। অর্থাৎ দেহের ঠিক মাঝখানে বুক বরাবর যে কঙ্কাল, সেটা হচ্ছে বক্ষপিঞ্জর। উপাঙ্গীয় কঙ্কাল, যেটা দেহের পাশে ঝুলে থাকে, যেটা হবে পেক্টোরাল গার্ডেল। মাথায় রাখবে। তারপর অস্থি সন্ধিতে একটি অস্থি আরেকটি অস্থির সঙ্গে লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে। তার মানে তোমাকে যদি প্রশ্ন করলো যে অস্থি সন্ধিতে দুটো অস্থির জয়েন্টে কিসে দ্বারা যুক্ত থাকে, তার অ্যান্সার কী হবে, লিগামেন্ট। এবারে অস্থি সন্ধি ক ধরনের হয় দেখো, অচল অস্থিসন্ধি। অচল অস্থিসন্ধি কি, যেসব অস্থিসন্ধি নড়াচড়া করে না, সেটা হচ্ছে কি অচল অস্থিসন্ধি। ঈষৎ সচল কি, যারা অল্প অল্প নড়াচড়া করে। বল ও সকেট সন্ধি কি, যেটা কাঁধে ও কোমরে দেখা যায়। কোমরের অস্থির সন্ধির পায়ের উপরে হাড় বা ফিমার, সেটা হচ্ছে কি বল ও সকেট সন্ধি, ঠিক না। হিঞ্জ সন্ধি, যেটা হাঁটুতে বা কনুইতে দেখা যায়। যেটা আছে কোথায় দেখো, হাঁটুর নিচে যে জঙ্ঘাস্থি বা অনুজঙ্ঘাস্থি পেছনের দিকে ভাঁজ হতে পারে, কিন্তু সামনের দিকে নয়। তার মানে কি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। হিঞ্জ সন্ধি এখানে কী কী বলছে, হাঁটুতে বা কনুইতে দেখা যায়। তো হাঁটুর নিচে, আমাদের যে হাঁটু রয়েছে, হাঁটুর নিচে যে জঙ্ঘাস্থি রয়েছে, সেটা পেছনের দিকে ভাঁজ হতে পারবে, কিন্তু সামনের দিকে ভাঁজ হতে পারবে না। তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো যে তোমাদের যে হাঁটুর নিচে যে পায়ের যে জঙ্ঘাস্থি যেটা রয়েছে, সেটা পেছনের দিকে সুন্দর ভাঁজ হয়ে আছে, কিন্তু সামনের দিকে ভাঁজ করা যেতে পারছে না। আবার কনুইতে যেটা হাত ভাঁজ করার সময় সামনের দিকে ভাঁজ হবে, কিন্তু পেছনের দিকে কিন্তু ভাঁজ হবে না, ঠিক না। সামনের দিকে ভাঁজ হবে, কিন্তু পেছনের দিকে ভাঁজ হবে না। কোথায়, এটা কনুইতে কিন্তু। তাই এগুলো হবে কি হিঞ্জ সন্ধি।
তারপরে রয়েছে কি পিভট সন্ধি। পিভট সন্ধি কি, একটি অস্থির সাপেক্ষে আর একটা অস্থি যখন ঘুরতে থাকে সেটাকে আমরা বলবো কি পিভট সন্ধি, যেমন 1 নম্বর কশেরুকা বা অ্যাটলাস। স্যাডেল সন্ধি কি, যেটা হবে কি আমার বুড়ো আঙ্গুল। স্যাডেল সন্ধি কি, বুড়ো আঙ্গুল। তো এখানে কিছু সন্ধি যে রয়েছে এগুলোকে একটু ভালো করে দেখে নেবে। অচল অস্থি সন্ধি যেগুলো নড়াচড়া করতে পারবেই না। ঈশ্বর সচল যেটা অল্প অল্প। বল ও সকেট কোথায় থাকে আমাদের কাঁধে ও কোমরে, ঠিক না। আর কোমরের অস্থির সন্ধিতে পায়ের উপর যে হাড়টা সেটা। হিঞ্জ সন্ধি হাঁটুতে আর কনিতে দেখতে পাওয়া যায়। পিভট সন্ধি যেটা একটার সাপেক্ষে আরেকটা ঘুরতে থাকবে। স্যাডেল সন্ধি যেটা আমাদের বুড়ো আঙ্গুলটা। তারপর লিগামেন্ট আমরা একটু আগে দেখলাম যে একটা অস্থির সঙ্গে আরেকটা অস্থি লিগামেন্ট দ্বারা যুক্ত থাকবে, ঠিক আছে। আর পেশি বন্ধনী বা টেন্ডন দ্বারা পেশির সঙ্গে হাড় যুক্ত থাকে। তাহলে পেশির সঙ্গে হাড় কিসের দ্বারা যুক্ত থাকে, টেন্ডন দ্বারা। তারপরে বিএমআই যেটাকে আমরা বলে থাকি কি বডি মাস ইন্ডেক্স, ঠিক না। তো এই বিএমআইয়ের উপরই তোমার শরীরের যে গঠন নির্ধারণ করা হয়। তো দেখো বিএমআই যদি 15 কম হয়, দেখো দেখতে পাবে বিএমআই যদি 15 কম হয় তাহলে আমরা বলবো কি তোমার ওজন কম আছে। 18.5 থেকে 25 হলে কি স্বাভাবিক। আর 30 থেকে 40 বেশি হয়ে গেলেই আমাদের কি বলবো সেটাকে স্থূলতা, মানে মোটা হয়ে গেছো বা ওবেসিটি, ঠিক আছে। তো এই বিএমআই খুব ইম্পর্টেন্ট। তারপর আমরা প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার ও তৃতীয় শ্রেণীর লিভার নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার ও তৃতীয় শ্রেণীর লিভার কি। তো আমাদের 3টে জিনিস জানতে হবে। একটা বল যেখানে আমরা প্রয়োগ করব, বাধা এবং আলম্ব বিন্দু। এই 3 ধরনের কোথায় রয়েছে। তো দেখো 3টা কোথায় রয়েছে তার বেসিসেই 3 ধরনের লিভার হয়। তো দেখো প্রথম শ্রেণীর যদি লিভার বলি আমরা, তো প্রথম শ্রেণীর লিভারে দেখতে পাচ্ছ আলম্ব তোমার মাঝে রয়েছে। দ্বিতীয় শ্রেণীর লিভারে কি রয়েছে, বাধা মাঝে রয়েছে। আর তৃতীয় শ্রেণীর লিভারের মাঝে রয়েছে কি বল। তো এটা মনে রাখার আমি সবচেয়ে নিয়ম তোমাদের যেটা বেটার বলি, আমি মনে করি অন্য কোনো কিছু হতে পারে, ঠিক আছে। তো আমি মনে করি সবচেয়ে বেটার হচ্ছে কি আবাল। আমরা অনেক সময় বলি যে আবাল ফ্যান বলি না, যে আবাল ফ্যান। তো আমি আবাল দিয়ে মনে রাখি, যেখানে আ ফর কী হবে আলম্ব বিন্দু, বা ফর হবে বাধা, আর ল যেহেতু বল, বলের ল। তাহলে আবাল দিয়ে আমরা মনে রাখতে পারবো যে প্রথম শ্রেণীতে আলম্ব বিন্দু আগে থাকবে, মাঝে সরি আলম্ব বিন্দু মাঝে থাকবে, ঠিক না। প্রথমটাতে কি থাকবে, আলম্ব বিন্দু মাঝে। দ্বিতীয়টাতে কি হবে, বাধা থাকবে মাঝে। আর তৃতীয় শ্রেণীর লিভারে কি হবে, বল থাকবে মাঝে। তো আবাল। ওকে, এবার দেখো কিছু উদাহরণ যদি আমরা দেখি। তো প্রথম শ্রেণীর লিভারে দেখতে পাচ্ছ কিছু উদাহরণ রয়েছে, যেমন দেখো কাঁচি দেখতে পাবে, যে দেখো কাঁচি, ঠিক না। তারপরে যে দেখো দাড়িপাল্লা, ঠিক না। তারপরে যে যেটাকে আমরা কি বলি সাঁড়াশি, ঠিক না। তো এই সব কিছুতে দেখতে পাবে মেন কাজ কি হচ্ছে, একটু ওয়েট করো। তো প্রথম শ্রেণীর লিভারের উদাহরণগুলো তুমি দেখতে পাচ্ছ, যে আমি একটা দুটো উদাহরণ দিই, সব কিছু বলতে যাচ্ছি না। যেমন দেখো যে আমি সাঁড়াশির কথাই যদি বলি, এই যে দেখতে পাচ্ছ সাঁড়াশি বা কাঁচির কথা যদি বলো, তো দেখতে পাবে কাঁচিতে কি হচ্ছে, যে আলম্ব বিন্দুটা বল তুমি কোথায় প্রয়োগ করছো, কর্নারে, কিন্তু আলম্ব বিন্দুটা মাঝখানে, ঠিক আছে। যেমন তুমি দেখো একটা দাড়িপাল্লার আলম্ব বিন্দু এই যে দেখো মাঝখানে, ঠিক না। সাঁড়াশি দেখতে পাচ্ছ আলম্ব বিন্দু এই যে দেখো মাঝখানে, ঠিক না। কাঁচিতে দেখো আলম্ব বিন্দু মাঝখানে। তো আলম্ব বিন্দু মাঝে থাকলে সেটা কী হবে, প্রথম শ্রেণীর লিভার। এবার দ্বিতীয় শ্রেণীর লিভারে যদি আমরা দেখি, তো দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে এগুলো, দেখো যে 3 চাকার যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এখানে মাথায় বাধাটা হবে কি মাঝে, আর আলম্ব বিন্দু হবে একবারে কর্নারে। তো দেখতে পাচ্ছ এই যে এটা কি, ওই যে পান খাওয়াতে যে এটা থাকে না, কি বলে ওটাকে, আমার ঠিক মনে পড়ছে না, কি বলে জর্দা নাকি। তো এই যে ভাঙা, ঠিক না। তো ওই যে ভাঙার যে মেশিনটা দেখতে পাচ্ছ, সেখানে দেখো আলম্ব বিন্দুটা কোথায়, একবার দেখো কর্নারে। এখানে 3 চাকার গাড়িতে দেখো আলম্ব বিন্দুটা কোথায়, একবার দেখো কর্নারে, ঠিক না। তো আলম্ব বিন্দু কর্নারে থাকবে, বাধাটা থাকবে মাঝে, দেখো এই যে বাধা, এই যে দেখো এই যে কোনো কিছু প্রয়োগ করছে এখানে বাধা, ঠিক না। তো এগুলো হবে কি দ্বিতীয় শ্রেণীর লিভার। আর তৃতীয় শ্রেণীর লিভার হবে কি এই যে জিনিসগুলো, যেমন দেখো তুমি একটা হয়তো দেখতে পাবে এই ধরনের মানে কী বলবো চিমটের মতো, যেটা মিষ্টির দোকানে এভাবে তোলে। তো এখানে মাথায় রাখবে এখানেও আলম্ব বিন্দু কর্নারে, কিন্তু যে বল যে প্রয়োগটা হচ্ছে ওটা হবে মিডিলে, ঠিক না। একদিকে হবে বাধা, একদিকে হবে আলম্ব, বল হবে মিডিলে,
ঠিক না? যেমন তুমি দেখতে পাচ্ছ যে একটা সাঁড়াশি দিয়ে ছিপ দিয়ে যখন মাছ ধরছে তখন বাধাটা দেখো এখানে প্রয়োগ হচ্ছে বেশি, ঠিক না? এখানেও সেম জিনিস দেখো, মানুষের হাতে বাধাটা এখানে প্রয়োগ হচ্ছে বেশি মাঝে, তো মাঝে বলটা প্রয়োগ হচ্ছে মাঝে, ঠিক না? এখানে বল প্রয়োগ হচ্ছে, ঠিক আছে? তো এগুলো হবে কি তোমার তৃতীয় শ্রেণীর লিভার। তো মানুষের হাত চিমটে হবে তৃতীয় শ্রেণীর লিভার। তো এগুলো উদাহরণগুলো মাথায় রাখবে, আমি তবু একটু বলে দিই। আলম্ব বিন্দু মাঝখানে, বাধা মাঝখানে, বল মাঝখানে, ওটা প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী আবাল। আর তুমি যদি উদাহরণ পড়ো তো মাথায় রাখবে কাঁচি, সাঁড়াশি, দাড়িপাল্লা এগুলো হবে প্রথম শ্রেণীর লিভার, ঠিক আছে? তিন চাকার গাড়ি, নৌকা, ঠিক আছে, এগুলো হবে দ্বিতীয় শ্রেণীর লিভার। আর মানুষের হাত, চিমটা, ছিপ দিয়ে মাছ তোলা এগুলো হবে কি তৃতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে? তারপর দেখো, আমরা জানি যে ধরো একটা সিঁড়ি রয়েছে, তো তুমি একটা সিঁড়ি মানে ধরো কোনো একটা উঁচু জায়গা তুমি এইভাবে সিঁড়ি করতে পারো একটা, ঠিক না, একবারে উঁচু। আর একটা সিঁড়ি তুমি ধরো এটা যদি মানে প্রাচীর হয় তো তুমি এভাবে যেতে পারো, এইভাবে সিঁড়ি তোমার করা যেতে পারে। তো এখানে ওটাই বলছে দেখো যে নততলের খাড়াই যত কম হবে নততলের তত সুবিধা হবে, অর্থাৎ নততলের খাড়াই যেটা লম্বা এটা যদি মানে কম হবে তত সুবিধে, ঠিক না? ভূমি ও নততলের মাঝের কোণ যত ছোট হবে নততলের তত সুবিধায়। যেমন দেখো তোমাকে উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে দেখো, এটা ধরো তোমার প্রাচীর রয়েছে, ঠিক না, এটা ধরো তোমার দেওয়াল। এবার তুমি কি করলে, তুমি এই দেখো তুমি এভাবে সিঁড়ি দিয়ে উঠছো, এটা একটা। আর আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো এটা একটা। তাহলে তুমি বলো তোমার উঠতে সুবিধা কোনটাতে হবে? এটাতে। কেন? কারণ খেয়াল করো এই যে অ্যাঙ্গেলটা, এই দেখো এই অ্যাঙ্গেলটা কিন্তু অনেকটা কম, কিন্তু এই অ্যাঙ্গেলটা দেখো অনেকটা বেশি। না দেখো এই রেখাটা কী হয়েছে, অনেকটা এইভাবে নেমে এসে তাহলে অ্যাঙ্গেলটা কী হয়ে গেলো, কমে গেল না? তো দেখো এখানে অ্যাঙ্গেলটা কী হচ্ছে, কম। তো ওটাই বলছে তোমাকে, দেখো লাইনটা বুঝবে যে ভূমি ও নততলের মাঝের কোণ যত ছোট হবে নততলের তত সুবিধে হবে, ইম্পর্টেন্ট। তারপর যেসব উদ্ভিদ প্রায় ছোট ডালপালা নেই তাদেরকে বলা হয় কি বিরুৎ বা হার্বস। তাহলে হার্বস বা বিরুৎ কাদের বলে? যারা খুবই ছোট, ঘাসের মতো, ডালপালা থাকবে না। ঝোপের মতো যে উদ্ভিদকে বলবো কি আমরা গুল্ম বা শ্রাবস, ঠিক আছে? তো বিরুৎ বা হার্বস কি, যারা ডালপালা নেই, ছোট ছোট হবে। আর ঝোপের মতো উদ্ভিদকে আমরা কি বলবো, গুল্ম বা শ্রাবস। তারপর কি রয়েছে? তারপর রয়েছে যে শ্যাওলাকে বলা হয় কি, শ্যাওলাকে বলা হয় জলের রেশম বা ওয়াটার সিল্ক, জলের রেশম বা ওয়াটার সিল্ক। তারপরে তিন ধরনের আমরা যদি এখানে পড়ি একটু করে দিচ্ছি, দেখো এই যে শ্যাওলা, মস ও ফার্ন। শ্যাওলা যেটা রয় তাদেরকে আমরা বলবো থ্যালোফাইটা গোষ্ঠী, মস ব্রায়োফাইটা গোষ্ঠীর অন্তর্গত, আর ফার্ন হবে টেরিডোফাইটা গোষ্ঠীর অন্তর্গত। ওকে, তারপর যদি আমরা বলি ব্যক্তবীজি আর গুপ্তবীজি, জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। ব্যক্তবীজি কি? দেখো যদি বীজগুলো কি বলছে, এই দেখো যদি বীজগুলো ফলের বাইরে থাকে তাদেরকে আমরা বলবো কি ব্যক্তবীজি, কিন্তু বীজ যদি ফলের মধ্যে লুকিয়ে থাকে তাদেরকে আমরা বলবো কি গুপ্তবীজি। ব্যক্তবীজি অ্যান্ড গুপ্তবীজি। তারপরে কিছু বিজ্ঞানী কথা বলেছে, এক এক করে আমরা একটু পড়ে নেব, ঠিক আছে, সুবিধা হবে। দেখো অরিফাবা পোকামাকড়দের আচরণ বিজ্ঞানী, শুঁয়োপোকাদের সারিবদ্ধভাবে চলার স্বভাব সম্বন্ধে লিখেছিলেন অরিফাবা। তারপর কি নিকো টিনবার্জেন, তিনি পাখিদের বোকামি, হেরিঙ্গেল নামক পাখিদের বোকামির আলোচনা করেছেন। কনরাড লরেঞ্জ, যিনি হাঁস ডিম ফুটে বেরোনোর সময় যাকে প্রথমে দেখে তাকে মা বলে, হাঁসের গল্প তিনি কনরাড লরেঞ্জ ব্যাখ্যা করেছেন। ফন ফ্রিস মৌমাছির নাচ সম্বন্ধে ব্যাখ্যা দিয়েছেন। জেন গুডল শিম্পাঞ্জিদের আচরণ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। সালিম আলী ভারতীয় পাখিদের আচরণ সম্বন্ধে কি, সালিম আলী হচ্ছে কি বিখ্যাত ভারতীয় পক্ষীবিদ। রাঘবেন্দ্র গডকর, যিনি বোলতাদের সমাজ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। রতনলাল ব্রহ্মচারী কি বলছে দেখো, বাঘ মূত্রের মাধ্যমে ফেরোমন মিশিয়ে এলাকা চিহ্নিত করে। তো এটা ইম্পর্টেন্ট, বাঘ মূত্রের মধ্যে ফেরোমন মিশিয়ে এলাকা চিহ্নিত করে, এটা ব্যাখ্যা করেছেন রতনলাল ব্রহ্মচারী। কে চন্দ্রশেখর বাদুড়ের স্বভাব সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। গোপালচন্দ্র ভট্টাচার্য বাংলার পোকামাকড়দের আচরণ, তার লেখার বাংলার বই হচ্ছে কি বাংলার কীটপতঙ্গ। তো এটা ইম্পর্টেন্ট যে বাংলার কীটপতঙ্গ বইটি কার লেখা, গোপালচন্দ্র ভট্টাচার্য। তারপর কি রয়েছে, তারপরে ব্যাখ্যাতে আমরা যদি বলি কি বলেছে দেখো,
উই পোকা গাছের সেলুলোজকে হজম করতে পারে। তো মাথায় রাখবে উই পোকা গাছের সেলুলোজকে হজম করতে পারে। বাঘের চোখের রেটিনায় ট্যাপেডাম লুসিডাম নামের বস্তু থাকে। তো মাথায় রাখবে বাঘের চোখের রেটিনায় কোন বস্তু থাকে? ট্যাপেডাম লুসিডাম। তিমির চামড়ার নিচের যে পুরু স্তর যেটাকে বলো কি ব্লাবার। তিমির চামড়ার নিচে যে পুরু স্তর মোটা স্তরটা কী হবে? ব্লাবার। তিমির সাঁতার কাটার অঙ্গ কি? ফ্লিপার। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো কি? নীল তিমি। আর এই তিমিদের মধ্যে হাম্প ব্যাক যে তিমি সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ করে, যেটা মাথায় হাম্প ব্যাক তিমি। তারপর বর্জ্য ব্যবস্থাপনায় যে আমরা 4টে পদ্ধতি মাথায় রাখবে। 4R: রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিফিউজ। তার মানে কি বলছে? রিডিউস মানে কি? কমাতে হবে। রিইউজ মানে কি? তোমাকে আবার ব্যবহার করতে হবে। রিসাইকেল মানে কি? রিসাইকেল করতে হবে তৈরি জিনিস মানে পদার্থটাকে। এবং রিফিউজ প্রত্যাখ্যান করতে হবে। তো বর্জ্য ব্যবস্থাপনায় এই 4R খুবই ইম্পর্টেন্ট। তো 4R এ তোমার কি বলবো যে 4টে এ দিয়ে দেয় যে কোনটা সঠিক হবে। তো মাথায় হবে রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিফিউজ। তো এ হচ্ছে কি ক্লাস 6 আমাদের ইভিএস টেক্সট বুক রিভিশন। ওকে, তাহলে এটুকু তোমাদের থাকলো। তোমার পিডিএফটা ভালো করে দেখে নেবে। কিছু টপিকের ক্লাস রয়েছে সেগুলোকে কিন্তু আমাদের পার্টিকুলারলি ক্লাসের মাধ্যমেই করতে হবে, কিন্তু বাকি আমরা পিডিএফের জন্য জাস্ট এটা একটা ভিডিও ক্লাস। তোমরা অবশ্যই সেটা দেখে নেবে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিয়ে তাহলে সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে। আজকের মতো এখানে রাখলাম, বাই।